নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে দুটো ট্রান্সফার আপডেট আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। একটা ইস্ট বেঙ্গল নিয়ে, একটা মোহনবাগান নিয়ে। দুটোই গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং তার পাশাপাশি আরও কিছু ট্রান্সফার রিউমার্স বা আপডেট নিয়েও আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সেই নামটা হচ্ছে জিকসন সিং। তো জিকসন সিং বর্তমান ভারতের অন্যতম একজন সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। সে কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিতে চলেছে, সেই ব্যাপারটা এখন প্রায় কনফার্ম হয়ে গেছে। যদিও এখনো অবধি যেরকম যা ভারতের ট্রান্সফার মার্কেটে চলছে, যতক্ষণ না অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্স হচ্ছে, এই কথাটা বলতেও এখন ভয় লাগে যে কনফার্ম হয়ে গেছে। তবে ডিল ডান হয়ে গিয়েছে সেই খবর কিন্তু আসছে। জিকসন সিং কিন্তু ইস্ট বেঙ্গলে সিগনেচার করে দিয়েছে। তো জিকসন সিং এবং আপুইয়া এই দুজন কিন্তু এবারে ট্রান্সফার মার্কেটে দুজন টপ টার্গেট ছিল। জিকসন এবং আপুইয়া দুজনের উপরই মোহনবাগানেরও ইন্টারেস্ট ছিল, ইস্ট বেঙ্গলেরও ইন্টারেস্ট ছিল। তবে লাস্ট অব্দি আপুইয়াকে মোহনবাগান তুলে নেবার পর থেকেই জিকসন ডিলটার জন্য ইস্ট বেঙ্গল ফেভারিট ছিল। তবে ইস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু আরও দুটো ক্লাবের ইন্টারেস্ট জিকসনের ওপর ছিল এবং লাস্টের দিকে আনোয়ার আলীর যে সাগাটা চলছিল, তখন এরকমও খবর বেরিয়ে আসে যে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে হারালে জিকসনের জন্যও যেতে পারে এবং জিকসনের সঙ্গে মোহনবাগানও কথাবার্তা লাস্টের দিকে সে বলা শুরু করেছিল। তবে ইস্ট বেঙ্গল অনেকদিন আগে থেকেই সেই ডিলটাই এগিয়েছিল এবং এখন শোনা যাচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল ডিলটা ডান করে ফেলেছে। এবার টু বি ফেয়ার, মোহনবাগান টিমে জিকসনের দরকার ছিল না, কারণ সেখানে আপুইয়া, থাপা, অভিষেক সূর্যবংশী, দীপক নাঙ্গারিকে রিউমার্স তো বেরোচ্ছে যে দু তিনটে ক্লাবের ইন্টারেস্ট আছে। বাট মেবি তার ফিজিক্যালিটির জন্য মোহনবাগান তাকেও রেখে দিতে পারে, তো অপশান তো সেখানে আছে। তবে ইস্ট বেঙ্গলের কিন্তু জিকসনকে ভীষণভাবে দরকার ছিল এবং অ্যাকচুয়ালি জিকসনের পার্সপেক্টিভ থেকেও ইস্ট বেঙ্গল তার জন্য বেটার অপশান ছিল। তো সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু সামনের মরশুমের জন্য রীতিমতো একটা খুব সুন্দর টিম বানাচ্ছে, যেই টিমটা কিন্তু ওয়েল ব্যালেন্সড, সব দিক থেকে ব্যালেন্স থাকবে। এবং দিন 15 আগে বোধহয় আমি একটা ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করেছিলাম, একটা ডিটেল কীরকম প্লেয়িং 11 হতে পারে, কোন জায়গায় স্ট্রেংথ উইকনেস আছে সেই সব নিয়ে। এবং সেখানে দুটো পজিশনের কথা বলেছিলাম যেখানটা চিন্তার জায়গা ছিল, যার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ব্যাকের জায়গাটা, যেখানে তো আনোয়ারকে ইস্ট বেঙ্গল অ্যাপ্রোচ করছে, সেই একটা আলাদা চলছে, সেটা তোমরা জানোই। তবে সেইটা নিয়ে কোনো কথা বলছি না এখন। তবে আরেকটা জায়গা ছিল আর কি সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটায়, যেখানে সল ক্রেসপো ব্রিলিয়ান্ট একজন মিডফিল্ডার, ভীষণ আন্ডার রেটেড। তবে সল ক্রেসপোর পাশে সৌভিককে মনে হচ্ছিল যে একটাই অপশান আছে, যে শুধুমাত্র সৌভিক আছে যে ওই পজিশনে খেলতে পারে। সৌভিক লাস্ট ইয়ার ভালো করেছিল, তবে ওখানে আরেকটা অপশান লাগবে এবং সেই জায়গাতে জিকসন একটা ব্রিলিয়ান্ট অপশান হতে পারে, সেই নিয়ে আলোচনা করেছিলাম। এবং এখন ইস্ট বেঙ্গল যখন জিকসনকে তুলে নিয়েছে, তো ওই ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ড বা ওভারঅল সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটা কিন্তু ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে দেখছিলাম নাসিব বলে যে প্লেয়ারটা আছে, সিএফএল ডার্বিতে দারুণ খেলছিল, সে একটা অপশন হতে পারে, তাকে মেন টিমে নিয়ে আসতে পারে। মার্ক জো আছে, সৌভিক আছে, দেন জিকসন, তারপর সল ক্রেসপো, দেন হয়তো একজন সেন্টার ব্যাক যে সিডিএম খেলতে পারে সেই টাইপের বিদেশি আসতে পারে। তো সব মিলিয়ে কিন্তু ওই জায়গাটাতেও ইস্ট বেঙ্গলের সমস্যা আর কিছু থাকছে না। ওভারঅল কিন্তু ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের সামনের আইএসএল এর জন্য ভীষণ ভালো লাগছে। নম্বর 10 রোলে মাদি তালাল তো অসাধারণ একটা চয়েস, এবং তার সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ড থেকে জিকসন এবং সল ক্রেসপো রীতিমতো কিন্তু একটা ভালো মিডফিল্ড ইস্ট বেঙ্গলের থাকছে সামনের মরশুমের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিকসন সিং ইস্ট বেঙ্গলে সই করাতে ইস্ট বেঙ্গল সমর্থকেরা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানিও, এবং ইস্ট বেঙ্গল যেরকম প্ল্যানিং নিয়ে এগোচ্ছে সামনের মরশুমের জন্য সেটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট আমরা যাকে নিয়ে কথা বলবো সেই নামটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট যখন লাস্ট ইয়ার আইএসএলে তার লাস্ট ম্যাচটা খেলেছিল, সেটা মোহনবাগানের এগেনস্টে ছিল, রেড কার্ড দেখেছিল এবং রেড কার্ড থেকে উঠে যাবার সময় গ্রেগ স্টুয়ার্ট এরকম একটা সংকেত দিয়েছিল যে টাকা খাইয়েছো নাকি, বোধহয় হেক্টর ইউসদের দিকে সেই সংকেতটা দিয়েছিল। এবং ওই ম্যাচটা তো আলাদাই গেছিলো, রাহুল কুমার গুপ্তা তিনটে 6টা রেড কার্ড দিয়েছিল, গ্রেগ স্টুয়ার্ট পেনাল্টি পেতে পারতো, তাকে রেড কার্ড দিয়ে দেয়, সেই ম্যাচটার কথা। তো সেটাই কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ইন্ডিয়াতে লাস্ট ম্যাচ ছিল। তবে এখন শোনা যাচ্ছে যে ইন্ডিয়াতে আবার গ্রেগ স্টুয়ার্টকে ফেরানোর জন্য মোহনবাগান কিন্তু সত্যি টাকার থলি নিয়ে এবার গ্রেগ স্টুয়ার্টের সামনে উপস্থিত হয়েছে। তো সেই জায়গাতে গ্রেগ স্টুয়ার্টকে নাকি মোহনবাগানের তরফ থেকে অফার করা হয়েছে, তাকে ইন্ডিয়ান ফুটবলের ফেরানোর চেষ্টা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান টিমের 6জন বিদেশির কথা বললে সেখানে 6th ফরেনারটার নাম হচ্ছে আরমান্দো সাদিকো। তবে যখন আমরা মোহনবাগান টিমের স্ট্রেংথের দিকে দেখছি যে 3টে প্রপার সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিকে বাদ দিয়েও সেটার টিমে দরকার নেই, সেখানে টিমটা মাথাভারী টিম লাগছে। এবার সেই জায়গাতেই যদি একজন মিডফিল্ডার আসতো বা যদি একটু অন্য পজিশনের প্লেয়ার আসতো, সেই টিমে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে। এবং তারপর এরকম আমরা রুমার শুনছি যে আরমান্দো সাদিকুর ওপর কেরালার ইন্টারেস্ট আছে, আর একটা ক্লাবেরও ইন্টারেস্ট থাকতে পারে, এবং সেখানে কিন্তু তাকে একটা অফলোড করার পরিকল্পনা চলছে। এবং সাদিকুর জায়গাতে গ্রেগ স্টুয়ার্ট কীরকম চয়েস হতে পারে? এবার গ্রেগ স্টুয়ার্টও কিন্তু অবভিয়াসলি ফরওয়ার্ডেরই প্লেয়ার, অ্যাটাকের প্লেয়ার। তবে অ্যাটাকের সব পজিশনে গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে, রাইট উইং খেলতে পারে, লেফট উইং
টাইম খেলতে পারে, এবং আমরা তো তাকে ভারতীয় ফুটবলে মেনলি অ্যাটাকিং মিডফিল্ড বা নম্বর 10 রোলটাতে তার সেরা খেলাটা খেলতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট সবগুলো পজিশনে খেলার অপশন লাগছে, এবং সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ইম্প্যাক্টফুল সাইনিং হতে পারে। কারণ মোহনবাগানে যখন আমরা অ্যাটাকটা দেখছি সেখানে দিমিত্রি পেত্রাতোস তার রোলটা অনেক গুরুত্বপূর্ণ, এমন একটা প্লেয়ার যে অ্যাটাকে সব পজিশনে খেলতে পারে এবং সেই জায়গা থেকে ইম্প্যাক্ট রাখতে পারে। তবে যদি দিমিত্রি কোনো কারণে অ্যাভেলেবল না থাকে কোনো ম্যাচে, সেখানে গিয়ে কিন্তু মোহনবাগান রীতিমতো স্ট্রাগল করতে পারে, কারণ সেই কোয়ালিটির প্লেয়ার নেই যে কিন্তু সবগুলো পজিশনে ওই সমান দক্ষতায় খেলতে পারবে। তবে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সেই অপশানটা প্রোভাইড করবে। গ্রেগ স্টুয়ার্ট এমন একটা প্লেয়ার যে কিন্তু অ্যাটাকে সব পজিশনগুলোই খেলতে পারে, এবং কতটা ইম্প্যাক্ট রাখতে পারে সেটা আমরা আইএসএল অলরেডি দেখে ফেলেছি। সেই জায়গাতে মোহনবাগান কিন্তু চাইলে আপফ্রন্টের ফ্রন্ট থ্রিতে দুটো স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস, ম্যাকলারেন, পেছন থেকে নম্বর 10 রোলে আর কি গ্রেগ স্টুয়ার্ট, সেটা একটা ব্রিলিয়ান্ট কম্বিনেশন হতে পারে। যদিও সেখানে ডিফেন্সে যদি আনোয়ার না থাকে, ডিফেন্স দুর্বল করতে হবে একটা বিদেশি কম খেলিয়ে। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ 2তে কিন্তু এই কম্বিনেশনটা ইউজ করা যেতেই পারে। এবং স্টুয়ার্ট আর দিমি পেত্রাতোস তাদের ক্রিয়েটিভিটি আলাদা লেভেলের, দুজনেই গোল করতে পারে, গোলও চেনে, এবং সামনে যদি একটা ম্যাকলারেনের মতো ফিনিশার থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি সেটা একটা ভালো অ্যাটাক হতে পারে। সাদিকুর জায়গায় গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই মোহনবাগানের শক্তি বাড়াবে। আর স্টুয়ার্টের খেলা নিয়ে তো আমাদের কিছু বলার নেই, অলরেডি কিন্তু দুটো টিমকে সে লিগ শিল্ড জিতিয়েছে। জামশেদপুরকে লিগ শিল্ড সে একাডেমি জিতিয়েছিল, সেরা প্লেয়ার হয়েছিল টুর্নামেন্টের, দেন মুম্বাইকেও জিতিয়েছে। দুটো ফুল মরসুম, দুটো লিগ শিল্ড পেয়েছে সে। তবে লাস্ট ইয়ার কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সে স্কটল্যান্ডে চলে যায়, নিজের পরিবারের কাছে থাকবে সেই ইচ্ছাতেই সে চলে গিয়েছিল, মুভটা করেছিল। তবে স্কটল্যান্ডে গিয়ে তার যে বাকি মরসুমটা ছিল সেটা খুব একটা যে প্রোডাক্টিভ ছিল সেরকমটা না। 8টা মতো ম্যাচ খেলেছিল, সব ম্যাচে স্টার্টও করেনি, এবং গোল অ্যাসিস্ট কিছু ছিল না সেখানে। তো সেই জায়গাতে যদি আবার তাকে আইএসএল মোহনবাগান ফেরাতে চায়, সেই জন্য অফার দিয়েছে, দেখা যাক সে অ্যাকসেপ্ট করে কিনা। কারণ সে কিন্তু পরিবারের কাছে থাকবে বলে স্কটল্যান্ডে ফিরে গেছিল, এবার সে কি আবার ইন্ডিয়াতে ফিরবে, এবার সেই দিকেই কিন্তু নজর থাকবে। বাট সাইনিং করালে অবভিয়াসলি একটা দারুণ সাইনিং হবে, যদিও এজটা একটু বেশি হয়ে গিয়েছে 34, তবে কোয়ালিটি তার মধ্যে কিছু নেহাত কম নয়, সেটা আমরা দেখেইছি। আইএসএল এর ইতিহাসের অন্যতম একটা সেরা প্লেয়ার, সেরা বিদেশি প্লেয়ার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এখনো অবধি অফার করেছে। দেখা যাক এবার গ্রেগ স্টুয়ার্ট সেটা অ্যাকসেপ্ট করে কিনা। তবে এখনো অবধি খবর যে বেরিয়ে এসছে যে কথাবার্তা কিন্তু ভালোই এগিয়ে গেছে, সেখানে দেখা যাক ফাইনালে যদি গ্রেগ স্টুয়ার্ট আসে তোমরা কতটা খুশি হবে, নাকি তোমরা একটু সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড টাইপের বিদেশি প্লেয়ার চাইছিলে, কমেন্ট অবশ্যই জানিও। এদের সাথে পাঞ্জাব এফসি নিয়ে একটা রিউমার্স ঘোরাঘুরি করছে কয়েকদিন ধরে, সেটা হচ্ছে যে 31 বছর বয়সী ক্রোয়েশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফিলিপ মার্জালজাক, এরকম একটা নাম আছে, নামের স্পেলিংটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ঠিক উচ্চারণ করলাম কিনা জানি না। তো তার সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে, তাকে কিন্তু পাঞ্জাব এফসি নিজেদের দলে নিয়ে আসতে পারে, এবং এই সাইনিংটা পাঞ্জাব এফসি করলে সেটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে। তার কারণ হচ্ছে প্লেয়ারটা বেশ হাই প্রোফাইল প্লেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ড অনেকগুলো পজিশনে খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ার, এবং লাস্ট ইয়ার কিন্তু ক্রোয়েশিয়ান টপ ডিভিশন লিগে একদম রেগুলারলি খেলেছে। তার সঙ্গে সঙ্গে রোমানিয়ার টপ ডিভিশন লিগেও তার রীতিমতো ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে, ভালো প্লেয়ার, ভালো জায়গায় খেলার এক্সপিরিয়েন্স আছে। লাস্ট ইয়ারও দাপিয়ে খেলেছে ক্রোয়েশিয়ান টপ ডিভিশন লিগে, এবং ভার্সেটাইল প্লেয়ার। তো সেখানে কিন্তু পাঞ্জাব এফসির জন্য ভীষণ একটা ভালো সাইনিং হতে পারে, এবং এই ব্যাপারটা বেশ ভালো। পাঞ্জাব এফসি ভালো আর কি স্কাউটিং করে প্লেয়ার আনার চেষ্টা করছে। লাস্ট ইয়ার তালালের মতো প্লেয়ারকে এনেছিল, এই বছর তোমার এই প্লেয়ারটাকে আনার চেষ্টা করছে, যেটা সব টিম রিস্ক নেয় না। এবং এই প্লেয়ারটা এসে হয়তো আইএসএল এ সফলও হবে, এবং পরের বছর গিয়ে দেখবে এই প্লেয়ারটার জন্যই হয়তো বাকি আইএসএল টিমেরা, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো টিমও লড়াই করতে পারে। তো সেখানে এরকম একটা রুমোর শোনা যাচ্ছে আপাতত যে এই প্লেয়ারটাকে পাঞ্জাব নিয়ে আসতে পারে, দেখা যাক নিয়ে এলে কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে। তো এই ট্রান্সফার আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।